আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ভার্ব সম্পর্কে। আসলে ভার্ব আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, ভার্ব কাকে বলে এবং ভার্ব কয় প্রকার। আসলে ভার্ব এক্স্যাক্টলি ভার্ব কয় প্রকার এটা বলা কিন্তু খুব কঠিন। তার কারণ হচ্ছে যে ভার্ব একটা ভার্ব কে যতক্ষণ পর্যন্ত না একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে এটা আসলে কোন ভার্ব। একটা ভার্বের বেসিক ফর্মকে আমরা কখনোই বলতে পারবো না যে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা কাপুলেটিভ ভার্ব, এটা ভোকেটিভ ভার্ব, এটা ফিনিট ভার্ব, এটা নন ফিনিট ভার্ব। যখন একটা বেসিক ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলতে পারবো যে এটা আসলে কী ভার্ব। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভার্ব আসলে কয় প্রকার, এই প্রশ্নটা কিন্তু খুব কঠিন প্রশ্ন। কারণ একটা বেসিক ভার্ব যতক্ষণ পর্যন্ত না একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে এটা আসলে কি ভার্ব। ওকে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা ভার্ব সম্পর্কে আগে থেকে জানি যে ভার্ব কাকে বলা হয়। একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা কার্য সম্পাদন করে, এক কথায় কাজ করা বোঝায় যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাকে আমরা ভার্ব বলি, এটা আমরা জানি। এক কথায় করছি, খাচ্ছি, যাচ্ছি, খেলছি, এক কথায় কিছু কাজ করা বোঝাচ্ছে। এক কথায় কিছু করা বোঝালে সেটা যদি ভার্ব হয়, আসলে একটা ভার্ব কি, ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করি এটাও কিন্তু খুব একটা জটিল প্রশ্ন। আসলে ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করি আমরা জানি, উই নো দ্যাট দ্য ভার্ব আমরা বলি দুই প্রকার। যেরকম হচ্ছে ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, ভার্ব দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ভার্ব দুই প্রকার। ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। তাছাড়াও ভার্ব রয়েছে পজিটিভ ভার্ব, কোয়াসিপ্যাসিভ ভার্ব, কাপুলেটিভ ভার্ব, ভোকেটিভ ভার্ব। তো এই সমস্ত ভার্ব সম্পর্কে এবং এই ভার্বগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আর তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর বেশি দেরি নয়, তাহলে আমরা জানলাম যে করছি, খাচ্ছি, খেলছি, এরকম ধরনের যে ওয়ার্ড রয়েছে তাদেরকে আমরা ভার্ব বলি। এটা আমরা সবাই জানি। আমরা একটু এক পরের থেকে শুরু করব। ওকে, তো আমি এখানে এই ভার্বগুলোকে এই যে ভার্বগুলো আমি লিখেছি, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, কোয়াসিপ্যাসিভ ভার্ব, কাপুলেটিভ ভার্ব, ভোকেটিভ ভার্ব। এই যে ভার্বগুলোকে আমি এখানে লিখেছি, এই ভার্বগুলোকে করার আগে এই ভার্বগুলো ডেফিনেশন সম্পর্কে আমি ভার্বগুলোকে একটু ভেঙে নেব। আমি কেমন করে ভেঙে নেব? মনে করো ফিনিট আর নন ফিনিটকে একটু ভেঙে নিলাম, আমি একটু ভেঙে নিলাম প্রিন্সিপাল অক্সিলারিকে একটু ভেঙে নিলাম, আমি একটু ভেঙে নিলাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভকে। ওকে, এবার তাছাড়াও রয়েছে পজিটিভ, কোয়াসিপ্যাসিভ, কাপুলেটিভ, ভোকেটিভ। এবার আমরা এখানে আমরা একটু জানবো যে ট্রানজিটিভ ভার্ব থেকে কিভাবে পজিটিভ ভার্ব হয়, তারপর ইনট্রানজিটিভ ভার্ব থেকে কিভাবে আমরা কোয়াসিপ্যাসিভে যেতে পারবো, আবার এই ইনট্রানজিটিভ ভার্ব থেকে কিভাবে কাপুলেটিভ ভার্ব হয়, এবং ইনট্রানজিটিভ থেকে কিভাবে আমরা ভোকেটিভ ভার্বে যাব, এবং এর যে বৃত্তান্ত, এর যে আসল রহস্য সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব, আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি কি করলাম, আমি ফিনিট এবং নন ফিনিটকে একটু ভেঙে নিলাম, আমি প্রিন্সিপাল অক্সিলারিকে একটু ভেঙে নিলাম, আমি ট্রানজিটিভ ইনট্রানজিটিভকে ভেঙে নিলাম, এবং আমি বললাম যে ট্রানজিটিভ থেকে কীভাবে পজিটিভ ভার্ব করা হয়, এবং আমরা আজকে শিখব যে ইনট্রানজিটিভ থেকে কিভাবে কোয়াসিপ্যাসিভ ভার্ব করা হয়, এবং ইনট্রানজিটিভ ভার্বগুলো কেমন করে কাপুলেটিভ ভার্ব হয়, এবং ট্রানজিটিভ ভার্ব থেকে কিভাবে ভোকেটিভ ভার্বে রূপান্তরিত করা যায় সেটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। তার মানে এখানে একটুখানি আমি বলে নিই, সেটা হচ্ছে এই যে ট্রানজিটিভ থেকে যখন আমি পজিটিভ ভার্ব বলছি না, এই পজিটিভ ভার্বগুলোর মানে পজিটিভ ভার্বের ভার্বগুলো সবসময় ট্রানজিটিভ হয়, এটা কিন্তু কখনোই ইনট্রানজিটিভ হয় না। আমরা আলোচনার সময় বোঝার চেষ্টা করব। তারপর ইনট্রানজিটিভ ভার্বগুলো সবসময় কোয়াসিপ্যাসিভ হয়, এই কোয়াসিপ্যাসিভ ভার্বগুলো কখনোই তোমার ট্রানজিটিভ ভার্ব হয় না। তার মানে আমরা জানতে পারলাম যে ট্রানজিটিভ থেকে কোয়াসিপ্যাসিভ ভার্বের সৃষ্টি হয়, এবং যেগুলো কোয়াসিপ্যাসিভ ভার্ব সেগুলো ট্রানজিটিভ ভার্ব, একটু বুঝবে। এবং যেগুলো হচ্ছে তোমার ভোকেটিভ ভার্ব সেগুলো হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব, কিন্তু যেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ সেগুলো সবসময় কোয়াসিপ্যাসিভ আর না হয় কাপুলেটিভ ভার্ব হবে।
মনে হয় বোঝাতে পেরেছি। আমি একটু ভাঙিয়ে নিলাম এই কারণে যে ফিনিট এবং নন ফিনিট এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এই ভার্ব যখন আমরা শিখব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলোর একটু বাংলা ব্যাকরণগুলো আমাদের খুব জানা প্রয়োজন রয়েছে এবং দরকার রয়েছে, খুব গুরুত্ব রয়েছে বাংলা গ্রামারের। বাংলা গ্রামারটা যদি আমরা ভালো করে বুঝি, এগুলোর বাংলা দিয়ে যদি আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি বা বাংলা গ্রামার দিয়ে যদি আমরা এগুলোকে মনে রাখার চেষ্টা করি, তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। আমরা প্রথমে আলোচনা করব ফিনিট এবং নন ফিনিট। এই যে ফিনিট এবং নন ফিনিট, ফিনিট কথাটার অর্থ হচ্ছে, আমি একটু আলোচনা করে নিই। ফিনিট কথাটার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফিনিট কথাটার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফিনিট কথাটার অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এক কথায় যে ভার্বের শেষ আছে তাকে বলবো ফিনিট, আর যে ভার্বের শেষ নাই তাকে আমরা বলবো নন ফিনিট। মানে যে ভার্ব তার কাজ শেষ করতে পারে তাকে আমরা বলবো ফিনিট, আর যে ভার্ব তার কাজ শেষ করতে পারে না তাকে আমরা বলবো নন ফিনিট। এটা আমি ডেফিনেশনের মাধ্যমে আলোচনা করলাম। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। ওকে লোক, মনে করো আমি তাহলে কি বললাম, যে ভার্বের শেষ আছে তাকে বলা হবে ফিনিট, আর যে ভার্বের শেষ নাই তাকে বলা হবে নন ফিনিট। এটার বাংলাটা আমি জানলাম। ফিনিট মানে হচ্ছে সমাপিকা, যে ভার্ব তার কাজ শেষ করে, কমপ্লিট করে তাকে বলবো সমাপিকা তথা ফিনিট, আর যে ভার্ব তার কাজ শেষ করতে পারে না তাকে বলবো আমরা নন ফিনিট। ক্লিয়ার? এবার আমি একটু তোমার হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমরা যদি এখানে লিখি, মনে করো একটা সেন্টেন্স লিখছি এক্সাম্পলের মাধ্যমে, হি reads a book. Look, he reads a book. সে একটি বই পড়ে। ক্লিয়ার? তাহলে এই যে রিডস এটা তো ভার্ব। এই ভার্বটা তুমি মনে করো তো যে এখান থেকে আমার যদি এই বুক এই কথাটা যদি না থাকতো তাহলে আমার কি হতো, হি রিডস। এই ভার্বটা কি তার কাজ শেষ করতে পেরেছে কি পারে নাই? একটু ভাবো, তাহলে বুঝতে পারবে হি রিডস সে পড়ে। আমি যদি মনে করো যে এটা আমি লিখলাম না, মনে করো এটা নেই, তাহলে কি হি রিডস সে পড়ে। তার মানে আমরা বুঝতে পারছি, আমরা সবাই জানি এটা হচ্ছে আমার ফিনিট ভার্ব। কারণ রিডস সে পড়ে, তার মানে এই ভার্বটা তার কাজ শেষ করতে পেরেছে। তার মানে এই রিডস ভার্বটা হচ্ছে আমার এখানে কিন্তু ফিনিট ভার্ব। আমি আগে বলেছি যে ভার্ব তার কাজ শেষ করে তাকে বলা হয় ফিনিট, আর যে ভার্ব তার কাজ শেষ করতে পারে না তাকে বলা হয় নন ফিনিট। এবার আরেকটা এক্সাম্পল, নন ফিনিটের এক্সাম্পল আমি দিব, একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এবং আমি আবারও রিকোয়েস্ট করছি, তোমাদের কাছে যদি খাতা কলম না থাকে তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে নেবে, কারণ এগুলোকে টুকে আবার পরে রিভাইজ বাড়িতে একটু দেখলে তাড়াতাড়ি হবে। যাই হোক, এবার আমি নন ফিনিট, তার মানে আমি যদি একটা সেন্টেন্স লিখি, মনে করো আমি এখানে লিখলাম আই টু ইট। আমি একটু বাংলাটা লেখার চেষ্টা করছি। আমি টু ইট মানে খেতে, আমি খেতে, কারণ অ্যাকচুয়ালি এটাও তো একটা ভার্ব, অবভিয়াসলি দুটোই ভার্বস, কিন্তু এই ভার্বটা কী করেছে, তার কাজ শেষ করতে পেরেছে। কিন্তু এটার দিকে তাকাতো যে এই টু ইট এই ভার্বটা কি তার কাজ শেষ করতে পেরেছে কি পারে নাই? মনে করো আমি খেতে কি, এখানে কিন্তু এই ভার্বটা আমরা দেখতে পাচ্ছি যে খেতে, মানে তার মানে এই টু ইট এই ভার্বটা তার কাজ শেষ করতে পারে নাই। তার মানে আই ওয়ান্ট, আমি যদি এখানে ওয়ান্ট লিখি WANT, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, তাহলে এই ভার্বটা তার কাজ সম্পূর্ণ করার জন্যে অন্য একটা ভার্বকে নিয়েছে। তার মানে এই ভার্বটা কিন্তু তার কাজ শেষ করতে পারেনি। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তার মানে কি, আই ওয়ান্ট টু ইট, তার মানে এই টু ইটটা কিন্তু হচ্ছে যেহেতু তার কাজ শেষ করতে পারেনি তাই জন্যে সে কিন্তু হচ্ছে এটা কি ভার্ব, এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। মনে হয় বোঝাতে পেরেছি।
এই যে এখন হয়তো তুমি বলতে পারো যে ভাইয়া আসলে যে এখানে ফিনিট এবং নন ফিনিট আমি কোনগুলোকে আমি নন ফিনিট বলবো, নন ফিনিট কোনগুলোকে আমি বলবো সেটা জানার জন্য আমি একটুখানি বলে নিই যে দেখো, যদি কোনো সেন্টেন্সের মেন ভার্ব ছাড়া, কি বললাম, কোনো সেন্টেন্সে মেন ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা নন ফিনিট ভার্ব। আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে মেন ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা নন ফিনিট হয়। আবার মেন ভার্ব ছাড়া যদি কোনো ভার্বের 3 নম্বর ফর্ম থাকে তাহলে সেই ভার্বটা নন ফিনিট ভার্ব হয়। আর 2 + V1 তথা 2 দিয়ে প্লাস ভার্বের 1 মানে বেসিক ফর্ম যদি থাকে তাহলে তো নন ফিনিট হয়। এগুলোকে আসলে আমি বলে দিচ্ছি, মনে করো মেন ভার্ব ছাড়া যদি বাক্যে মেন ভার্ব ছাড়া, আমি কিন্তু বলছি বাক্যে মেন ভার্ব ছাড়া যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, বাক্যে মেন ভার্ব ছাড়া যদি বাক্যের অন্য ভার্বের সঙ্গে যদি 3 নম্বর ফর্ম হয়, বাক্যে মেন ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা নন ফিনিট ভার্ব। যদি মেন ভার্ব ছাড়া, বাক্যে মেন ভার্ব ছাড়া যদি ভার্বের 3 নম্বর ফর্ম হয় বা ফর্ম থাকে কোনো অন্য কোনো ভার্ব তাহলে সেটা নন ফিনিট হয়। তাছাড়া 2 + V1, 2 + V1 তথা এই যে এই ভার্বটা দেখো 2 দিয়ে তারপর কি আছে, ভার্বের বেসিক ফর্ম আছে, যদি 2-র পর যদি ভার্বের যে কোনো বেসিক ফর্ম থাকে তাহলে সেটা নন। এগুলো সবগুলোই যদিও এটা ইনফিনিট ভার্ব, এটা এই আলোচনায় গেলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের চলে যেতে পারি, এখানে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল ব্যাখ্যায় চলে যেতে পারি। 2 + V1 এর ক্ষেত্রে তো আমরা দেখেছি যে এটা নন ফিনিট ভার্ব, আসলে কিন্তু ইনফিনিট ভার্ব, কিন্তু এরা সকলেই কিন্তু হচ্ছে নন ফিনিট ভার্ব, এরা সবগুলোই কিন্তু হচ্ছে নন ফিনিট ভার্ব। তাহলে আশা করি বোঝাতে পারলাম। তাহলে ফিনিট এবং নন ফিনিট আমরা বুঝলাম। এবার আমি একটু আলোচনা করব এরপরে, সেটা হচ্ছে প্রিন্সিপাল এবং অক্সিলারি। এই যে প্রিন্সিপাল এবং অক্সিলারি, এই প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্বকে আমরা যদি, প্রিন্সিপাল কথাটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে প্রিন্সিপাল কথাটার মানে হচ্ছে কি, প্রিন্সিপাল মানে কথাটার অর্থ হচ্ছে মুখ্য বা প্রধান, মুখ্য বা প্রধান। আর অক্সিলারি ভার্ব কথাটার অর্থ হচ্ছে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব, আমরা এগুলোকে বলে থাকি। তো এই প্রিন্সিপাল কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল ভার্ব জানার জন্য এই প্রিন্সিপাল কথাটা তথা মুখ্য ক্রিয়া বা প্রধান ক্রিয়া, বাক্যের যে প্রধান ক্রিয়া সেটাকেই বলা হবে প্রিন্সিপাল ভার্ব। তার মানে আর এই প্রিন্সিপাল ভার্বগুলো মূলত সাবজেক্টের পরে বসে, প্রাসঙ্গিক কারণ আমি একটু বলে রাখলাম। ক্লিয়ার? তাহলে আমরা জানি প্রিন্সিপাল মানে মুখ্য ক্রিয়া, আর অক্সিলারি কথাটার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা সাহায্যকারী ভার্ব। প্রিন্সিপাল মানে মুখ্য, প্রধান ভার্ব হিসেবে সেন্টেন্সের মধ্যে থাকবে এবং যেটা বিশেষ করে সাবজেক্টের পরেই প্রিন্সিপাল ভার্ব অবস্থান করে। অক্সিলারি ভার্ব হচ্ছে ওই প্রিন্সিপাল ভার্বটার কাজটা কখন ঘটছে, কোন সময়কে নির্দেশ করার জন্যে, এবং এরা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে এর প্রিন্সিপাল ভার্বের অর্থের পার্থক্য ঘটিয়ে দেয় বা অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়, এদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব। আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। মনে করো দে ডান্স, তারা নাচে, দে ডান্স, তারা নাচে। আচ্ছা, এই যে নাচে, তাহলে এটা আমরা বুঝতে পারছি নাচে, এটা হচ্ছে আমার মুখ্য ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব। তুমি এটাকে প্রিন্সিপাল ভার্ব বলতে পারো, কারণ ডান্স, তারা নাচে। এবার এখানে একটা প্রশ্ন আছে আমার, যে তারা কখন নাচে? তারা কি অতীতে নেচেছিল? তারা কি বর্তমানে নাচে? না তারা ভবিষ্যতে নাচবে? না তারা পূর্বেও নাচতো, এখনও নাচে, ভবিষ্যতেও নাচবে? এক কথায় মূল যে ভার্ব, এই মূল যে ক্রিয়া, এটা তো একটা ভার্ব, এই মূল যে ক্রিয়া তার কার্য সম্পাদনের জন্য সে কোন সময়ে
তার কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে দেওয়ার জন্যেই যে ভার্ব ব্যবহৃত হয় সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। এক কথায় আমি যদি এটাকে পরিষ্কারভাবে বলতে চাই তাহলে আমার প্রিন্সিপাল ভার্ব কাজটা কখন সম্পূর্ণ করছে, কোন সময়ে করছে, সেটাকে নির্দেশ করে দেওয়ার জন্যেই যে ভার্বটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। এক কথায় অক্সিলারি ভার্বের কাজটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তার কাজটা কখন সম্পাদন করছে। আমি যদি বলি দে ডান্স, তারা নাচে, আমি এখানে আরও সেন্টেন্স দিতে পারি, ইন দ্য স্টেজ, আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, কিন্তু এখানে দে ডান্স, তারা নাচে, আমি এখানে একটা কোশ্চিন আমার থেকে যায় যেটা বললাম তারা নাচে, তারা কখন নাচে, তারা কি অতীতে নেচেছে, তারা কি এখন নাচছে, না তারা ভবিষ্যতে নাচবে, না তারা আগেও নাচতো এখনও নাচে, না নাচতেই আছে, না অনবরত নেচেই যায়, কি এই যে সময়, এই সময়কে নির্ধারণ করে দেওয়ার জন্যেই কিন্তু আমার যেটা ব্যবহার করি আমরা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি যদি এরকম এখানে এরকম লিখি উইল, দে উইল ডান্স, তার মানে তারা নাচবে, তারা কখন নাচবে, এই উইল কথাটার দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি এই অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে তাদের অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়, আমূল অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়। দে উইল ডান্স তার মানে তারা নাচবে, পরশু, কাল অথবা পরশু অথবা তরশু, তারা এখনও নাচে নাই, নাচবে, তার মানে কি প্রিন্সিপাল ভার্বটা তার কাজ কখন করবে সেটা আমার বলে দিবে কে, অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার অক্সিলারি। এবার কথা হচ্ছে যে এই অক্সিলারি ভার্ব, তাহলে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব আমরা বুঝলাম। এবার তোমার হয়তো প্রশ্ন হতে পারে যে ভাইয়া যে অক্সিলারি ভার্বগুলো এত কিছু শেখারও দরকার নাই, এত কিছু শেখার দরকার নেই, তুমি যদি অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করতে পারো তাহলেই হয়ে যাবে। আমি একটু বলি, আমার সঙ্গে তোমরা একটু বলার চেষ্টা করবে, তাহলে দেখবে যে মুখস্থ হয়ে গেছে। আমি যদি বলি ডু, ডাস, ডেট, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আই রিপিট, আমি আবারও বলছি, শুধু তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে পড়ে নাও। ডু, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাই, মাস্ট। এইটুকুই তো আছে, তুমি এত কিছু বোঝারও কিছু নাই, এত কিছু বোঝারও কিছু নাই। যদি মুখস্থ করতে পারো তাহলে ভালো, যদি বোঝো তাহলে ভালো, কিন্তু বুঝতে পারলে ভালো, কিন্তু তোমরা মুখস্থ করে নিতে পারো, অল্প কয়েকটা আছে আমি বলে দিলাম। আর আমি এই ভিডিওটার আপলোডের পর আমি নিচের দিকে একটা আর্টিকেলস অবশ্যই লিখে দেব, সেখানে সব এই ভার্ব সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। তো এই ছিল হচ্ছে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব। এখানে আমি একটু যদি লিখে নিই তাহলে এমনটা হবে যে এটা গেল আমার প্রিন্সিপাল এবং অক্সিলারি, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা একটু চলে যাব ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আমরা একটু বেশি কথা বলবো, এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এখানে আমরা একটু বেশি কথা বলবো। আমরা এখানে কেন বেশি কথা বলবো, তার কারণ এই ট্রানজিটিভ ভার্বটা সম্পর্কে আমরা জানতে পারলেই আমরা কজিটিভ এবং কাপুলেটিভ ভার্ব সম্পর্কে আমরা বুঝবো। আমরা যদি ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বুঝি তাহলে দেখব যে কোয়াসিপেসিভ এবং কাপুলেটিভ ভার্ব সম্পর্কে আমরা জানতে পারবো। আসলে এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ একটা ভার্ব, একটা বেসিক ফর্ম, একটা বেসিক ভার্ব ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা বলা খুবই কঠিন। তার কারণ এরকম সাধারণত প্রশ্ন হয় না, ভার্বের এরকম সাধারণত প্রশ্নই হয় না যে একটা বেসিক ভার্ব দিয়ে দিল, দিয়ে বললো এটা কী ভার্ব, ন এরকম দেয় না। আমাদের ভার্বের যে কোশ্চেনগুলো হয় সাধারণত এরকম হয় যে একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব দিয়ে দিল এবং ওই সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে বোল্ড করলো এবং পাশে লিখে দিল এটা ট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ। আসলে এরকমভাবেই কোশ্চেনগুলো করে। ওকে, তাহলে আমরা একটু আলোচনা করব এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সেন্টেন্সগুলো, এই ভার্বগুলোকে জানার জন্যে এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এটা খুব গুরুত্ব রয়েছে, এটা খুব গুরুত্ব রয়েছে। এই
ট্রানজিটিভ কথাটার অর্থ হচ্ছে সকর্মক এবং ইনট্রানজিটিভ কথাটার অর্থ হচ্ছে অকর্মক। আমি আবার বলছি, ট্রানজিটিভ কথাটার অর্থ হচ্ছে সকর্মক, যে ভার্বের কর্ম আছে, যে ভার্বের কর্ম আছে তাকে আমরা বলবো, এক কথা যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা বলবো ট্রানজিটিভ, এবং যে ভার্বের অবজেক্ট নাই, যে ভার্বের কর্ম নাই তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ। কথাটা বোঝাতে পারলাম? যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের কর্ম থাকবে তাকে আমরা ট্রানজিটিভ বলবো, এবং যে ভার্বের কর্ম থাকবে না, অবজেক্ট থাকবে না, তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ। এবার এটা গেল, আমি এটা ডেফিনেশনের আকৃতিতে আলোচনা করলাম। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। লোক, মনে করো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, ওই সেন্টেন্সটাই হি রিডস, হি রিডস আ বুক, হি রিডস আ বুক। দেখো, এখন হয়তো তুমি বলতে পারো যে ভাইয়া আমি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ তো বুঝলাম, কিন্তু কর্ম আছে কিভাবে বুঝবো আর কর্ম নাই কিভাবে বুঝবো? লোক, দেখো কোনো সেন্টেন্সের মধ্যে যে ভার্ব রয়েছে সে ভার্বটাকে তুমি যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আনসার পাও তাহলে সেটা ট্রানজিটিভ, আর যদি আনসার না পাও তাহলে ইনট্রানজিটিভ। মনে হয় বোঝাতে পারলাম? আমি আবার বলছি, কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে বা কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যদি আনসার পাও তাহলে ট্রানজিটিভ, আর যদি না পাও তাহলে ইনট্রানজিটিভ। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম, তার মানে এই রিডস ভার্বের, হে রিডস সে পড়ে, কি পড়ে? বই পড়ে। তার মানে কি এই রিডস ভার্বের অবজেক্ট আছে। মনে হয় বোঝাতে পারলাম? এবার আমি যদি এরকম লিখি যে they are sleeping, তারা ঘুমাচ্ছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করাই যায় না, তার মানে এটা কি ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি they are dancing, তারা নাচে, তারা নৃত্য করে, তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু কোনো উত্তরে পাওয়া যায় না, তার মানে এটা ইনট্রানজিটিভ। এবার কথা হচ্ছে যে আমি তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, কারণ কি দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে। এখানে যদি আমি বলি স্লিপিং, কি ঘুমাচ্ছে কাকে ঘুমাচ্ছে প্রশ্ন করা যায় না। ডান্সিং, কি নাচছে কাকে নাচছে কোনো প্রশ্ন করা যায় না, তার মানে কি এগুলোর অবজেক্ট নাই, তার মানে এগুলো সবগুলোই কি, এগুলো সবগুলোই হচ্ছে আমার ইনট্রানজিটিভ, এগুলো হচ্ছে আমার ইনট্রানজিটিভ, আর এই ভাবটা হচ্ছে আমার ট্রানজিটিভ। এবার একটু আলোচনা আছে যে এবার আমরা একটু জানবো যে একটা ভার্ব ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা বলা কিন্তু খুবই কঠিন। একটা বেসিক ভার্ব ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা বলা খুবই কঠিন। তারপর মনে করো যে আমি একটা লিখলাম, মনে করো এরকম, আরও একটা উদাহরণ আমি দিচ্ছি, উই মেট হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। উই আমরা, মেড বানাইলাম, হিম তাকে, ক্যাপ্টেন। আচ্ছা, এই ভাবটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? লোক, উই মেড আমরা বানাইলাম, মেড মানে কি বানাইলাম, কি বানাইলাম কাকে বানাইলাম, কি বানাইলাম
উত্তর নাই। কাকে বানাইলাম, উত্তর আছে হিম, তাকে। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেলাম, তার মানে এই মেড ভার্বটা কিন্তু আমার হচ্ছে কি ট্রানজিটিভ। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ মনে হয় বোঝাতে পেরেছি। যদি কাছাকাছি হতো তাহলে হয়তো একে অপরের সঙ্গে আলোচনা হতো, আরও ভালো বোঝা যেত, একে অপরের কাছ থেকে কথোপকথন আদান প্রদান হতো, তাহলে আমরা একটু বুঝতাম। দেখো একটা ভার্ব, একটা বেসিক ভার্ব ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা কিন্তু খুব বলা খুব কঠিন। যেমন ধরো স্লিপ, এই যে স্লিপ ভার্বটা এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা বলা খুবই কঠিন, বলাই যাবে না। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত না একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে কি করতে পারবো না, একটা সেন্টেন্স একটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ বলতে পারবো না। আমরা এখন একটু আলোচনা করব একটা ট্রানজিটিভ ভার্বকে কিভাবে ইনট্রানজিটিভ করা যায় এবং একটা ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে ট্রানজিটিভ হয়ে যায় সেটা একটু আমরা আলোচনা করব। আই রিপিট দ্য লাইন, একটা ট্রানজিটিভ ভার্ব থেকে কিভাবে ইনট্রানজিটিভে যাওয়া যাবে এবং একটা ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে ট্রানজিটিভে চলে আসে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। মনে করো they are sleeping। লোক এই ভাবটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না, তার মানে কি এটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাওয়া যায় না। যদি আমি এরকম লিখি he was slept a sound sleep, he was slept a sound sleep। তার মানে he was slept a sound sleep, তার মানে এখানে যে স্লিপ ভার্বটা এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। লোক আমি যদি একে কি বা কাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে, হি ওয়াজ স্লিপ সে ঘুমায়, কি ঘুমায় উত্তর নাই, কি ঘুমায় উত্তর আছে, এ সাউন্ড স্লিপ একটা দারুণ ঘুম ঘুমায়, তার মানে উত্তর আছে না নাই। তাহলে এই স্লিপ এ সাউন্ড স্লিপ কী ধরনের ঘুম ঘুমায়, এ সাউন্ড স্লিপ একটা দারুণ ঘুম ঘুমায়। আসলে এই স্লিপটা কিন্তু এখানে ছিল ইনট্রানজিটিভ, কিন্তু এখানে এই স্লিপটা হয়ে গেল ট্রানজিটিভ। কি ঘুমায়, দারুণ ঘুম ঘুমায়, এ সাউন্ড স্লিপ মানে দারুণ ঘুম ঘুমায়, হি ওয়াজ স্লেপ্ট এ সাউন্ড স্লিপ সে দারুণ ঘুম ঘুমায়। তাহলে একটা ভাব কখনোই আমরা বলতে পারবো না যে মনে করো আর একটা সেন্টেন্স লিখছি, এটাকে একটু মিশিয়ে দিই, যদি না বুঝে থাকো তাহলে একটু পজ করে দেখে আসতে পারো। আমি একটু জায়গা সংখ্যানের জন্য একটু মিশিয়ে দিচ্ছি। মনে করো will you see me tomorrow, will you see me tomorrow, আপনি কি আগামীকাল আমাকে দেখবেন, কোশ্চেন মার্ক, আপনি কি আগামীকাল আমাকে দেখবেন। এই যে সি, এই সিটাকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাই কিনা দেখো। সি দেখি, কাকে দেখবে, উইল ইউ সি মি, কাকে দেখবে, মি আমাকে, তার মানে কি এর অবজেক্ট আছে, কাকে দেখবে, কি বা কাকে, কি বা কাকে, কি দেখবে উত্তর নাই, কাকে দেখবে, আমাকে দেখবে, মি, তার মানে উত্তর আছে, তার মানে কি এটা কি ভার্ব ট্রানজিটিভ।
ট্রানজিটিভ ভার্ব। মনে হয় বোঝাতে পেরেছি। আরেকটা, এটাকে এই যে সি ভার্বটা এখানে ট্রানজিটিভ, কিন্তু যখন অন্য কোনো সেন্টেন্সে এটা ব্যবহৃত হয়ে যায় তখন আবার সেটা ইনট্রানজিটিভ হয়ে যেতে পারে। যেমন মনে করো আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দি ব্লাইন্ড বয় এ blind man cannot see, একজন বৃদ্ধ মানুষ ক্যাননট পারে না সি দেখতে, একজন বৃদ্ধ মানুষ একজন অন্ধ মানুষ দেখতে পায় না। তো একজন অন্ধ মানুষ তো দেখতে পাবে না, কি দেখতে পায় না, কাকে দেখতে পায় না, উত্তরে প্রশ্নই করা যায় না। কেন? তার কারণে একটা অন্ধ মানুষ তো দেখতেই পায় না, কি কাকে। তো এই যে ব্যাপারটা এখানে কিন্তু এটা কিন্তু আবার ইনট্রানজিটিভ ভার্ব, এখানে কিন্তু এটা আবার ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে মানে এখান থেকে আমরা এইটুকু বুঝলাম যে একটা ভার্বের বেসিক ফর্ম ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা বলা কিন্তু খুবই কঠিন যতক্ষণ পর্যন্ত না এটা কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। আমরা একটু আলোচনা করব এবার, সেটা হচ্ছে যে কজেটিভ ভার্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই যে কজেটিভ ভার্বগুলো, কজেটিভ কথাটার অর্থই কিন্তু পজিটিভ কথাটার অর্থ কিন্তু হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ তুমি নিজে কোনো কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। তুমি নিজে কোনো কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। এই ধরনের সেন্টেন্সকে আমরা, এই ধরনের ভার্বকে আমরা বলি প্রযোজক ক্রিয়া বাংলাতে, তাই না? এটা আমি মোটামুটি বললাম। এই পজিটিভ ভার্বটা জানার জন্যে এক কথায় তুমি নিজে কোনো কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে, এই ধরনের যে রয়েছে সেটাকে আমরা বলবো পজিটিভ ভার্বস। আমি একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে শুধু একটু আলোচনা করব কারণ পজিটিভ ভার্ব সম্পর্কে অনেক ধারণা রয়েছে, এই বিষয়ে আলাদা আরেকদিন আমি একটা তোমাদের ভিডিও বানাবো। তবুও আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব পজিটিভ ভার্ব। পজিটিভ মানে কি বললাম? প্রযোজক ক্রিয়া, তার মানে সাবজেক্ট নিজে করে না, অন্যকে দিয়ে কাজ করায় লোক। এবার দেখো, আমি যদি একটা সেন্টেন্স এরকম লিখি, আই ওয়াক দি বেবি, আমি ওয়াক মানে হাঁটাই দ্য বেবি। আসলে এই ভার্বটা সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলে নিই, যে আমরা যখন কাউকে বলি এই তুই কি চুল কাটাতে যাচ্ছিস, তখন বলে হ্যাঁ, আমরা তখন বলি না যে এটার সঙ্গে আমরা সবাই পরিচিত, যে তাহলে বলতো যে আমি চুল কাটাতে যাচ্ছি, এটার ইংরেজি কি? তখন ওই বলে আই অ্যাম গোয়িং টু কাট মাই হেয়ার। তখন আমরা আবার আনন্দের মজা নেওয়ার জন্য তাকে আমরা কি বলি, যে তাহলে কি তুই তোর চুল কাটাতে যাচ্ছিস? আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয়। আই ওয়ার্কস, এই হাঁটায়, এখানে কিন্তু এই হাঁটা, ওয়ার্কস মানে কি? হাঁটা। এই হাঁটাটা কিন্তু আই হাঁটে না, হাঁটে হচ্ছে এই বেবিটা, সে নিজেই হাঁটে। এই আই শুধু কি করে? তাকে সাহায্য করে মাত্র। তার মানে নাপিতের কাছে সে যায়, সে নিজে চুল কাটে না, সে চুল কাটাতে সাহায্য করে মাত্র। তার মানে এখানে আই ওয়ার্কস দ্য বেবি, তার মানে এখানে আই হাঁটে না, আমি হাঁটি না, এখানে আমি ওই বাচ্চাটাকে, ওই বেবিটাকে হাঁটানোর জন্য সাহায্য করি মাত্র। এই ধরনের যে ভার্বগুলো রয়েছে, এই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। বক্তা এক কথায় সাবজেক্ট নিজে করে না, অন্যকে দিয়ে কাজ করায় লোক। আমি এই ভাবোদয় থেকে আরও একটা সেন্টেন্স লেখার চেষ্টা করছি। মনে করো, হি ফ্লাইস কাইট, সে ঘুড়ি ওড়ায়।
সে ঘুড়ি ওড়ায়, তার মানে কি হি ফ্লাইং মানে তো ওড়ে, তার মানে কি সে ওড়ে না, সে ঘুড়ি ওড়াতে সাহায্য করে মাত্র। ঘুড়ি তো নিজেই ওড়ে, সে শুধু তাকে সাহায্য করে উড়তে। তার মানে কি এই ফ্লাইস মানে হচ্ছে কাইট, এই ঘুড়িটা নিজেই ওড়ে কিন্তু এ শুধু সাহায্য করে মাত্র। তার মানে এই ফ্লাইস ভার্বটা কিন্তু হচ্ছে আমার কজেটিভ ভার্ব, ওয়ার্কসটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব। মনে হয় পজিটিভ ভার্বটা আমি হয়তো বোঝাতে পেরেছি। মনে করো আর একটা এখানে এই পজিটিভ ভার্বগুলো দেখো। এবার একটা প্রশ্ন রয়েছে এখানে, এই যে পজিটিভ ভার্বগুলো আমি কি বলেছি, পজিটিভ ভার্বগুলো সবসময় কি হয়, ট্রানজিটিভ হয়। পজিটিভ ভার্বগুলো সবসময় কি হয়, ট্রানজিটিভ হয়। এই ট্রানজিটিভ দেখো কী বা কাকে দিয়ে প্রশ্ন, এগুলো তো পজিটিভ বটে, কিন্তু ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী বা কাকে, ওয়ার্কস হাঁটায়, কি হাঁটায়, উত্তর নাই, কাকে হাঁটায়, বেবিকে হাঁটায়। তার মানে কি উত্তর আছে, তার মানে কি এটা হচ্ছে আমার ট্রানজিটিভ, এটা আমার ট্রানজিটিভ। ফ্লাইস ওড়ায়, কি ওড়ায়, ঘুড়ি ওড়ায়, অ্যান্সার আছে। তার মানে কি এটা ট্রানজিটিভ। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে আমি যে আগে আলোচনা করেছিলাম যে ট্রানজিটিভ ভার্বগুলো সবসময় পজিটিভ হবে, মানে পজিটিভ ভার্বের ভার্ব সবসময় ট্রানজিটিভ হবে। মনে হয় বোঝাতে পেরেছি। তারপরে আমি যেরকম আরও একটা সেন্টেন্স এরকম এখানে লেখা যেতে পারে, উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, মেড বানাইলাম, কাকে বানাইলাম, হিম তাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও কি না, পাওয়া যায় কিনা, অ্যান্সার পাওয়া যায় কিনা। মেড বানাইলাম, কি বানাইলাম, উত্তর নাই, কাকে বানাইলাম, তাকে, উত্তর আছে। তার মানে কি এটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু দেখো এটা আবার পজিটিভ ভার্বও বটে। কেমন করে, লোক উই মেড হিম ক্যাপ্টেন, তার মানে আমি কিন্তু মানে আমরা কিন্তু ক্যাপ্টেন হলাম না, আমরা কিন্তু ক্যাপ্টেন বানালাম একজনকে, আমরা শুধু ক্যাপ্টেন হতে সাহায্য করলাম। তার মানে এই দিক থেকে আবার এই মেড ভার্বটা কিন্তু পজিটিভ। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানাইলাম, আমরা কিন্তু নিজে ক্যাপ্টেন হলাম না। তার মানে কি ক্যাপ্টেন হতে সাহায্য করলাম। তার মানে এই মেডটা কিন্তু এখানে একদিকে ট্রানজিটিভ তো অবশ্যই, কিন্তু পজিটিভ। তার মানে এখান থেকে আমরা এটা জানলাম। আবার যদি এরকম লিখি, হি ওয়াজ মেড ক্যাপ্টেন by us, he was made captain by us, good। হ্যাঁ, এবার এটা কিন্তু অ্যাক্টিভে লিখেছিলাম আমি, এটা কিন্তু আসলে প্যাসিভ। যারা ভয়েস বোঝো দেখো এখানে মেড, এই মেড ভার্বটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, কিন্তু এখানে দেখো তো হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, তাহলে এটা মেড দিয়ে যদি উত্তর পাই তাহলে এটা কি হবে, হি ওয়াজ মেড, আমাদের দ্বারা সে তৈরি হয়েছে ক্যাপ্টেন। তার মানে এদিক থেকে কিন্তু সে একটা কি পজিটিভ। এবার আমরা একটু চলে যাব কোয়াসি প্যাসিভ। তাহলে পজিটিভ ভার্বগুলো সবসময় কি হয় আমরা জানলাম, পজিটিভ ভার্বগুলো সবসময় ট্রানজিটিভ হয়। মানে এক কথায় আমাকে মাথায় রাখতে হবে পজিটিভ ভার্বের ভার্ব অলওয়েজ ট্রানজিটিভ, পজিটিভ ভার্বের ভার্ব অলওয়েজ ট্রানজিটিভ। একটা পজিটিভ ভার্ব কখনোই ইনট্রানজিটিভ হতে পারে না। ক্লিয়ার? এবার আমরা একটু চলে আসবো কোয়াসি। এই যে কোয়াসি প্যাসিভ, এই কোয়াসি কথাটা খুব গুরুত্ব। এই কোয়াসিটাকে আমাকে ভালো করে, কোয়াসি কথাটার অর্থ হচ্ছে হাফ, HALF, হাফ। হাফ মানে কি অর্ধেক, হাফ মানে অর্ধেক প্যাসিভ, ওই জন্য এর নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ।
দেখো আমি এটা একটু একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। লোক হি, মনে করো আমি একটা সেন্টেন্স লিখলাম এখানে, হি সেলস রাইস। হি সেলস রাইস। এই সেলসটা কি? বিক্রি করে। এই সেলসটা বিক্রি করে। এই ভাবতা থেকে যদি আমি আর একটা এরকম সেন্টেন্স লিখি, এরকম নয়, এরকম রাইস ইজ রাইস সেল চিপ নাও। রাইস সেল চিপ নাও, এটা যদি আমি বাংলা করি এরকম, লোক চাল এখন সস্তায় বিক্রি হয়। চাল এখন সস্তায় বিক্রি হয়, এটা অ্যাক্টিভে আছে। যারা ভয়েস বোঝো ভালো করে তাকাবে। এই যে চাল এখন সস্তায় বিক্রি হয়, এবার রাইস সেল চিপ নাও, এটার একটা ভালো ইংরেজি হচ্ছে এরকম, রাইস ইজ সল্ড চিপ নাও। এটা কিন্তু আমি প্যাসিভে লিখলাম। লোক ভালো করে তাকাবে। এই যে প্যাসিভ, এই প্যাসিভ সেন্টেন্সটি, এই সেন্টেন্স কিন্তু প্যাসিভে আছে, আর এই সেন্টেন্স কিন্তু অ্যাক্টিভে আছে। তার মানে এখানে আমাকে মাথায় রাখতে হবে এটারও বাংলা মানে কিন্তু এটা, চাল এখন সস্তায় বিক্রি হয়। আর এটারও বাংলা মানে কিন্তু হচ্ছে এটা, চাল এখন সস্তায় বিক্রি হয়। তার মানে আমরা যেটা বুঝলাম, দেখো কোনো সেন্টেন্সের মধ্যে বা কোনো সেন্টেন্স যদি, কোনো সেন্টেন্সের মানে গঠনটা, বডিটা যদি অ্যাক্টিভের মতো হয়, কোনো সেন্টেন্সের ইংরেজি গ্রামারটা, বডিটা, একথা স্ট্রাকচারটা, বডিটা যদি অ্যাক্টিভের মতো হয় আর অর্থটা যদি প্যাসিভের মতো বোঝায়, ব্যাকরণটা কার ফলো করছে? অ্যাক্টিভের, কিন্তু অর্থটা কার মতো বোঝাচ্ছে? প্যাসিভের মতো। তাই জন্যে এই ভাবটাকে বলা হবে ওয়াসি প্যাসিভ, অর্ধেক প্যাসিভ। তার মানে এই সেন্টেন্সটার গঠনটা হবে অ্যাক্টিভের মতো এবং অর্থটা হবে তোমার হচ্ছে প্যাসিভের মতো। তাই জন্যে এই ভাবটার নাম হয়েছে ওয়াসি প্যাসিভ। মনে হয় বোঝাতে পেরেছি। এবার আমরা থাকলো হচ্ছে কাপুলেটিভ এবং ফকেটিভ। তাহলে আমরা এটা জানলাম যে এই ভার্বগুলো কিন্তু, এই ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ কি? পজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু সব সময়ের জন্য কি? কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ ভার্ব কিন্তু কখনোই ট্রানজিটিভ হতে পারে না। আর পজিটিভ ভার্ব কিন্তু সবসময়ের জন্য ট্রানজিটিভ হয়। এই যে এবার আমার থাকলো হচ্ছে কাপুলেটিভ এবং ফকেটিভ। এই ভার্ব দুটো আলোচনা করার আগে আমাকে একটু, এই যে কমপ্লিমেন্ট কথাটা বলেছিলাম না, এই কমপ্লিমেন্টটা একটু বুঝতে হবে। কমপ্লিমেন্ট মানে এখানে আমি যদি বাংলা ভাষায় বলি সম্পর্ক বলা যেতে পারে, সম্পর্ক, রিলেট, সম্পর্ক। কমপ্লিমেন্ট, কমপ্লেন ভাষাটা খারাপ লাগবে, মানে সম্পর্ক বোঝাবে। এক কথা দেখো, কোনো সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ যার সম্পর্কে তথ্য দিবে, কোনো অ্যাডজেক্টিভ যার সম্পর্কে তথ্য দিবে, যাকে রিলেট করে কথা বলবে, এই অ্যাডজেক্টিভের সঙ্গে সাবজেক্ট বা অবজেক্ট যেই হোক না কেন,
তার সঙ্গে যে সম্পর্ক তৈরি করবে এই সম্পর্কটাকেই বলা হচ্ছে কমপ্লিমেন্ট। যদি সাবজেক্টের সঙ্গে সম্পর্ক বোঝায় তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথাটা তো বুঝলাম। যদি কোনো অ্যাডজেক্টিভ যার সম্পর্কে তথ্য দিবে, যার সম্পর্কে বলবে, তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কিন্তু যদি সাবজেক্টের সঙ্গে রিলেট করে কথা বলে, সাবজেক্ট সম্পর্কে বলে, তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং অবজেক্ট সম্পর্কে কথা বলে তাহলে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। লোক, আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। মনে করো she না he, she is beautiful, she is beautiful। আচ্ছা, আমি যদি এই বিউটিফুলটাকে বাদ দিই তাহলে কি হবে? সে হয়, সে কি হয়? বিউটিফুল, সে হয় সুন্দর। আচ্ছা, এটা তো একটা অ্যাডজেক্টিভ, এটা তো একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা আসলে কার সম্পর্কে কথা বলছে? সে হয় বিউটিফুল, কে হয় সুন্দর? সি। তার মানে সির একটা আমি নাম এখানে দিতেই পারি, মানে আমি এখানে নাম দিলাম রিনা। তার মানে অ্যাডজেক্টিভ যার সম্পর্কে, এটা আসলে কি, এই সিটা কি, এই রিনা বা টিনা বা যাই নাম লিখি না কেন, এটা আমরা নামে একটা দিতে পারি। এটা আসলে কি, এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে অ্যাডজেক্টিভ এখানে কার সম্পর্কে কথা বললো? সাবজেক্টের সম্পর্কে কথা বললো, অর্থাৎ এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট ঘটেছে। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট ঘটেছে। তাহলে এখানে কি ঘটেছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এবার একটু অবজেক্ট কমপ্লিমেন্ট খোঁজার চেষ্টা করি। মনে করো ওই সেন্টেন্সটা লিখি, উই মেট হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন বা চেয়ারম্যান, যাই ক্যাপ্টেনই দিই। উই মেড হিম ক্যাপ্টেন। আরও সেন্টেন্স ইচ্ছা করলে বড় করা যায়। তাহলে এখানে আমার হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার ক্যাপ্টেন। আমি এখানে লিখলাম এই যে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনটাকে উই মেড আমরা বানাইলাম, হিম তাকে ক্যাপ্টেন। তার মানে এই ক্যাপ্টেনটা কে? এই ক্যাপ্টেনটা কার সম্পর্কে কমপ্লেন করছে? হিম। আচ্ছা লোক, এই হিমটা কি এই সেন্টেন্সের সাবজেক্ট না অবজেক্ট? দেখো তো, এটা সাবজেক্ট, আমরা জানি ব্যাকরণ নিয়ম, এটা ভার্ব, এটা অবজেক্ট। তার মানে এই ক্যাপ্টেনটা এখানে কিন্তু অবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে। তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে এই যে উই মেড হিম ক্যাপ্টেন, তার মানে এখানে কি ঘটেছে? অবজেক্ট কমপ্লিমেন্ট ঘটেছে। তার মানে এখানে লোক, যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট ঘটে, যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের সঙ্গে সাবজেক্টের সম্পর্ক বোঝায় তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে ওই ভার্বটা হয়ে যায় কাপুলেটিভ, ওই ভার্বটা হয়ে যায় কাপুলেটিভ ভার্ব। এবং যদি অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝায়, আমি আবার বলছি, যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা হয়ে যায় কাপুলেটিভ। আর যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট ঘটে তাহলে সেই ভার্বটা কিন্তু হয়ে যায় ফকেটিভ। হয়তো আমি আরেকবার বলার চেষ্টা করছি, যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের সঙ্গে সাবজেক্টের সম্পর্ক হচ্ছে তাহলে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি কোনো সেন্টেন্সের মধ্যে ঘটে থাকে তাহলে সেই ভার্বটা, এই ভার্বটা, সেই ভার্বটা হয়ে যায় কাপুলেটিভ ভার্ব। আবার যে ভার্বটা অবজেক্ট কমপ্লিমেন্ট ঘটে সেই ভার্বটা আবার হয়ে যায় ফকেটিভ ভার্ব। তার মানে আমরা বুঝলাম, দেখো এবার কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, কপুলেটিভ ফকেটিভ তো ঠিকই, কিন্তু এটা পজিটিভ না ফকেটিভ? আমি তো বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্বগুলো অলওয়েজ পজিটিভ হয় এবং ইনট্রানজিটিভ ভার্বগুলো অলওয়েজ পসিপেসিভ এবং ইনট্রানজিটিভ ভার্বগুলো অলওয়েজ কাপুলেটিভ হয়। তার মানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট ঘটলেই
সেটা হচ্ছে কাপুলেটিভ। তার মানে এই ভার্বটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি কোনো উত্তর পাওয়া যায়? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তরে পাওয়া যায় না। তার মানে কি এই ভার্বটা, এই ইজ ভার্বটা কাপুলেটিভ তো বটেই, কাপুলেটিভ তো বটেই, কিন্তু সেটা ইনট্রানজিটিভ না ট্রানজিটিভ? দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু প্রশ্ন করা যায় না, কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে কিন্তু প্রশ্নই করা যায় না। তার মানে কি এই ভার্বটা কিন্তু কি কাপুলেটিভ তো অবশ্যই, কিন্তু সেটা কি ইনট্রানজিটিভ। আবার লোক এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট ঘটেছে, অবজেক্ট কমপ্লিমেন্ট ঘটলে আমরা বলেছি সেটা হবে ফকেটিভ ভার্ব। আর আমরা দেখেছি যে ট্রানজিটিভ থেকে কিন্তু ফকেটিভ ভার্ব হয়, কারণ ফকেটিভ ভার্বের ভার্ব সবসময় কি হয়, ট্রানজিটিভ হয়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আমি যদি এই হিম মেডটাকে জিজ্ঞাসা করি তাহলে কি হবে, মেড বানাইলাম, কি বানাইলাম, উত্তর নাই, কাকে বানাইলাম, উত্তর আছে হিম। তার মানে কি মেডটা এখানে কি ভার্ব, ফকেটিভ তো অবশ্যই। এটা ফকেটিভ, এই কাপুলেটিভ ক্যাপ্টেন কথাটা আছে অবজেক্ট কমপ্লিমেন্ট ঘটেছে বলে ফকেটিভ, কিন্তু আসলে এটা কি ভার্ব, আসলে কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে দিয়ে কিন্তু প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাওয়া যায়। তার মানে কি এটা কি মেড হিম, কাকে মেড বানাইলাম, কাকে বানাইলাম, উত্তর আছে হিম, তাকে। তার মানে কি এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট ঘটেছে ঠিকই, এই অবজেক্ট কমপ্লিমেন্ট আসে বলেই কিন্তু এটা ফকেটিভ, তাই তো। এই ফকেটিভ অবজেক্ট কমপ্লিমেন্ট ফকেটিভ ভার্বগুলো অলওয়েজ কী হয়, ট্রানজিটিভ হয়। যেরকম পজিটিভ ভার্বগুলো অলওয়েজ কী হয়েছিল, ট্রানজিটিভ হয়েছিল। পসিভ ভার্ব এবং কাপুলেটিভ ভার্বগুলো কিন্তু যে এটা যদি কাপুলেটিভ ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট ঘটেছে, তো সাবজেক্ট কমপ্লিমেন্ট ঘটেছে তার জন্য কিন্তু এটা কাপুলেটিভ ভার্ব। কিন্তু কাপুলেটিভ ভার্ব সবসময়ের জন্য ইনট্রানজিটিভ হয়, কি বা কাকে দিয়ে প্রশ্নই করা যায় না। দেখো শি ইজ বিউটিফুল, কি বিউটিফুল, কাকে বিউটিফুল, কোনো প্রশ্নই করা যায় না। তার মানে কি এটা হচ্ছে আমার কাপুলেটিভ ভার্ব, ঠিক। কিন্তু কাপুলেটিভ ভার্ব অলওয়েজ এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ। তো আজকের ক্লাস আজকের আলোচনা ছিল এটাই ভার্ব সম্পর্কে। এরপরের দিন নেক্সট আমি আলোচনা করব যে পজিটিভ ভার্বের একটা বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে, যারা 0 to অ্যাডভান্স বিগিনার্স রয়েছে যারা, তাদের জন্যে। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।